আমরা যদি একটা আবাসিক এরিয়াতে ধরুন একটা লোকের সঙ্গে দেখা করতে যাচ্ছি, আবাসিক এরিয়াতে গেলে দেখা যায় যে একটা লোকের হচ্ছে বা আমাদেরকে বাড়ির নাম্বার দিবে, বাড়ির নাম্বার দিলেও তার হচ্ছে একটা রোডের নাম্বার দিবে যে এত নাম্বার রোডে এত নাম্বার বাড়ি, আমরা কিন্তু লোকটার সাথে দেখা করতে পারবো, খুঁজে পাবো। ঠিক একই কাজ হয় আমাদের এখানে, যে একটা পরমাণু দেখা যায় কিছু সংখ্যা ধরে আগাতে থাকলে ওই পরমাণুটা ঠিক পরমাণুটার কোন কক্ষপথে অবস্থান করতেছে, কিংবা দেখা যাচ্ছে সেটার অবস্থানটা যখন করবে তখন সেটা কোন উপশক্তি স্তরে পাওয়া যায়, তারপর কোন অরবিটালে পাওয়া যায়, সেই ইলেকট্রনটা ঘড়ি কাঁটার দিকে ঘুরে না ঘড়ি কাঁটার বিপরীত দিকে ঘুরে, এই সামগ্রিক বিষয়গুলো আমরা বর্ণনা করতে পারবো কিছু কোড বা সংখ্যার মাধ্যমে। এই সংখ্যাগুলোকে বলে কোয়ান্টাম সংখ্যা। একটি পরমাণুর প্রকৃত অবস্থান, আকার, আকৃতি, ত্রিমাত্রিক দিকবিন্যাস, ঘূর্ণনের দিক বর্ণনা করার জন্য কিছু কাল্পনিক সংখ্যার প্রয়োজন। এই সংখ্যাগুলো কোয়ান্টাম সংখ্যা। এই সংখ্যাগুলো কোয়ান্টাম সংখ্যা। আমি আবার বলছি, একটু মিলিয়ে নাও। একটি পরমাণুর প্রকৃত অবস্থান, আকার, আকৃতি, ত্রিমাত্রিক দিকবিন্যাস এবং ঘূর্ণনের দিক প্রকাশের জন্য বা বর্ণনা করার জন্য কিছু কাল্পনিক সংখ্যার প্রয়োজন। এই সংখ্যাগুলোই কোয়ান্টাম সংখ্যা। ওকে, তো দেখো এখানে চারটা জিনিস আমরা বললাম, আকার, আকৃতি, ত্রিমাত্রিক দিকবিন্যাস, ঘূর্ণনের দিক। তাহলে কয়টা জিনিস জড়িত? চারটা। যেহেতু চারটা জিনিস জড়িত, এই কারণে আমাদের কোয়ান্টাম সংখ্যা হবে 4 ধরনের। হ্যাঁ, কোয়ান্টাম সংখ্যা হবে 4 ধরনের। তো প্রথম যে কোয়ান্টাম সংখ্যা, একে আমরা বলছি প্রধান কোয়ান্টাম সংখ্যা। এরপরে যেটা সেটাকে আমরা বলছি সহকারী কোয়ান্টাম সংখ্যা। এরপরটা চুম্বকীয় বা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা। লাস্ট যেটা স্পিন কোয়ান্টাম সংখ্যা। তো আমরা এখানে একটা একটা আলোচনা শুরু করবো, একদম আমরা ডিটেল পড়া শুরু করবো একদম শুরু থেকে। তো প্রথমে লিখো 1 নম্বর যেটা, সেটাকে বলা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা। দেখো প্রধান কোয়ান্টাম সংখ্যা। প্রধান কোয়ান্টাম সংখ্যাকে আমরা নরমালি n দ্বারা প্রকাশ করে থাকি। তো এই প্রধান কোয়ান্টাম সংখ্যা আবিষ্কারক হচ্ছে বিজ্ঞানী নিলস বোর। এটা আবিষ্কারক হচ্ছে বিজ্ঞানী নিলস বোর। বিজ্ঞানী নিলস বোর এটা আবিষ্কার করেন। আর প্রধান কোয়ান্টাম সংখ্যা দ্বারা যেটা বোঝানো হয়, এটা মূলত শক্তি স্তর, অরবিট বা কক্ষপথকে বোঝানো হয়। তার প্রধান কোয়ান্টাম সংখ্যা দ্বারা শক্তি স্তর বা অরবিট বা কক্ষপথ বোঝানো হয়। তো বিষয়টা এরকম যে এখানে আমরা একটা নিউক্লিয়াস নিচ্ছি, এই নিউক্লিয়াস থেকে আমরা যে বৃত্তাকার কক্ষপথগুলো আমরা পাই, আসলে এগুলোকে আমরা প্রধান কোয়ান্টাম সংখ্যা দ্বারা প্রকাশ করে থাকি। যেমন নিউক্লিয়াস একদম যেটা কাছে থেকে সেটা হচ্ছে প্রথম কোয়ান্টাম সংখ্যা, প্রথম হচ্ছে কক্ষপথ। যেটা কোয়ান্টাম সংখ্যা 2, তার অর্থ হচ্ছে সেটা নিউক্লিয়াস থেকে দ্বিতীয়তম কক্ষপথ হবে। যেটার কোয়ান্টাম সংখ্যা 3, এর অর্থ হচ্ছে যে সেটা নিউক্লিয়াস থেকে তৃতীয়তম কক্ষপথ হিসেবে সেটা অবস্থান করবে। এখানে এন এর ভ্যালু যত বাড়বে, এখানে কক্ষপথ নাম্বারটা তত বাড়তে থাকে। তাহলে এখানে আমরা যেটা দেখলাম যে মূলত প্রধান কোয়ান্টাম সংখ্যা দ্বারা শক্তি স্তর, অরবিট বা কক্ষপথকে বোঝানো হয়ে থাকে। এরপর আরেকটা বিষয়, সেটা হচ্ছে আমাদের এটা দ্বারা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস বোঝানো হয়, গড় ব্যাসার্ধিক দূরত্ব। এটা দ্বারা বোঝানো হয়ে থাকে গড় ব্যাসার্ধিক দূরত্ব। হ্যাঁ, এটা দ্বারা বোঝানো হয় গড় ব্যাসার্ধিক দূরত্ব। গড় ব্যাসার্ধিক দূরত্ব। তো গড় ব্যাসার্ধিক দূরত্ব বলতে যেটা বোঝায়, একটু যদি আমরা লক্ষ্য করি, এই দিকটাতে আমরা নিচ্ছি রেডিয়াস বা পরমাণু যেই আমরা ব্যাসার্ধ পাবো সেটা, আর এই দিকটাতে নিচ্ছি আমরা ইলেকট্রন খুঁজে পাওয়ার সম্ভাবনা বা প্রবাবিলিটি অফ ফাইন্ডিং ইলেকট্রন। এদিকে নিচ্ছি প্রবাবিলিটি অফ ফাইন্ডিং ইলেকট্রন। তাহলে এই দিকটাতে নিচ্ছি ইলেকট্রন খুঁজে পাওয়ার সম্ভাবনা। তাহলে আমরা যত উপর দিকে যাবো ইলেকট্রন খুঁজে পাওয়ার সম্ভাবনা ঠিক ততটাই বেশি হবে। আর এদিকে যত যাচ্ছি ব্যাসার্ধের মান তত কি হবে, তত বেশি হবে। বুঝতে পারলাম? এদিকে যত যাচ্ছি ইলেকট্রন খুঁজে পাওয়ার সম্ভাবনা তত বাড়বে, এদিকে যত যাচ্ছি ব্যাসার্ধের মান তত বাড়বে। আচ্ছা, আমরা এবার করবো কি, 1s এর জন্য গ্রাফটা দেখবো। তো 1s এর জন্য গ্রাফটা পাওয়া যাবে ঠিক আছে এরকম। তো 1s এর জন্য বেশ বড় সড়ো এরকম একটা পিক পাবো আমরা। এটা হচ্ছে 1s এর গ্রাফ এরকম হবে। এবার 2s যদি আমরা নেই, 2s এর জন্য গ্রাফটা দেখা যায় যে এটা আসলে দেখা যায় প্রথমে আগে একটা পিক দিবে, পিক দেওয়ার নিচে দিকে ফল করে, গ্রাফটা ফল করবে। এবার আবার একটা পিক দিবে, তার থেকে বড় পিক। বাস, এখন এই দুটার মধ্যে, এটা হচ্ছে 2s এর জন্য গ্রাফ, এই দুটার মধ্যে আমরা কাউন্ট করবো যার বড় পিক সেটা। তাহলে দেখা যাচ্ছে যে এইখানে এই যে দেখো ইলেকট্রন খুঁজে পাওয়ার সম্ভাবনা কিন্তু যে এই পরিমাণ 1s এর জন্য, বা 2s এর জন্য ইলেকট্রন খুঁজে পাওয়ার সম্ভাবনা কিছুটা কম।
তাহলে মূলত আসলে ব্যাসার্ধের সাপেক্ষে ইলেকট্রন খুঁজে পাওয়ার সম্ভাবনা যেটা সেটাকে বলা গড় ব্যাসার্ধিক দূরত্ব। একটু লিখে নাও। দেখো ব্যাসার্ধের সাপেক্ষে ইলেকট্রন খুঁজে পাওয়ার সম্ভাবনাকে বলা হয় গড় ব্যাসার্ধিক দূরত্ব। ব্যাসার্ধের সাপেক্ষে ইলেকট্রন খুঁজে পাওয়ার সম্ভাবনাকে বলা হয় গড় ব্যাসার্ধিক দূরত্ব। ব্যাসার্ধের সাপেক্ষে ইলেকট্রন খুঁজে পাওয়ার সম্ভাবনাকে বলা হয় গড় ব্যাসার্ধিক দূরত্ব। তো এইখান থেকে যদি আমরা একটা বিষয় লক্ষ্য করি, দেখো এই 1s কিন্তু এটা নিউক্লিয়াসের কাছাকাছি ছিল, তাই কিনা? 1sটা ছিল নিউক্লিয়াসের কাছাকাছি, 1sটা ছিল নিউক্লিয়াসের কাছাকাছি, বা 2s যেটা সেটা নিউক্লিয়াস থেকে আস্তে আস্তে দূরে চলে যাচ্ছি আমরা। 2s এর ক্ষেত্রে নিউক্লিয়াস থেকে আস্তে আস্তে দূরে যাচ্ছি। যখন আমরা নিউক্লিয়াসের কাছাকাছি ছিলাম তখন ইলেকট্রন খুঁজে পাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি, বাট যখন আমি নিউক্লিয়াসের দূরে চলে যাচ্ছি ইলেকট্রন খুঁজে পাওয়ার সম্ভাবনা কমে গেল। তাহলে এখান থেকে একটা জিনিস বোঝা গেল যে নিউক্লিয়াসের কাছাকাছি ইলেকট্রন সবসময় বেশি পাওয়া যায়, আর নিউক্লিয়াসে আমরা যত দূরে যেতে থাকবো ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা আস্তে আস্তে তত হ্রাস পাবে। এই কথাটা একটু লিখে নাও। দেখো নিউক্লিয়াসের কাছাকাছি ইলেকট্রন বেশি পাওয়া যায়, নিউক্লিয়াসের কাছাকাছি ইলেকট্রন বেশি পাওয়া যায়, নিউক্লিয়াসের কাছাকাছি ইলেকট্রন বেশি পাওয়া যায়, এবং নিউক্লিয়াস থেকে যত দূরে যাওয়া যায় ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা তত হ্রাস পায়, এবং নিউক্লিয়াস থেকে যত দূরে যাওয়া যায় ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা তত হ্রাস পায়, নিউক্লিয়াস থেকে যত দূরে যাওয়া যায় ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা তত হ্রাস পায়। তাহলে এখন তুমি খেয়াল করো, যখন এখানে NF ছিল 1, NF 1 তখন কিন্তু ইলেকট্রন খুঁজে পাওয়ার সম্ভাবনা বেশি, এ দেখো ব্যাসার্ধ কম। আর NF 2 হওয়ার অর্থ কি? ব্যাসার্ধ বেড়ে গেল না? একটু তাকাও, NF 2 হওয়ার অর্থ কি? ব্যাসার্ধ বেড়ে যাচ্ছে। এখানে ব্যাসার্ধ কম ছিল, এখানে ব্যাসার্ধ বেড়ে গেল। তাহলে আমি নিউক্লিয়াস থেকে কিন্তু আস্তে আস্তে দূরে সরে যাচ্ছি। যত আমি দূরে চলে যাব তত কিন্তু ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা আস্তে আস্তে তত কমতে থাকবে। তো এই সামগ্রিক বিষয়টাকে বলা গড় ব্যাসার্ধিক দূরত্ব। এটা মূলত প্রধান কোয়ান্টাম সংখ্যার দ্বারাই প্রকাশ করা হয়ে থাকে। আচ্ছা, এরপর দ্বিতীয় আরেকটা বিষয় হচ্ছে, আমাদের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এটা দ্বারা ইলেকট্রনের শক্তিকে বোঝানো হয়ে থাকে। ইলেকট্রনের শক্তি আমরা কাউন্ট করতে পারবো হচ্ছে আমরা এই প্রধান কোয়ান্টাম সংখ্যা দ্বারা। যে কোনো কক্ষপথে ইলেকট্রন শক্তি বের করার সূত্র যেটা En সমান লেখা যাচ্ছে -13.6 ডিভাইডেড n স্কয়ার ইলেকট্রন ভোল্ট। ইভি হচ্ছে ইলেকট্রন ভোল্ট বা একটা শক্তির একক। জুল যেমন শক্তির একক, একইভাবে ইলেকট্রন ভোল্ট শক্তির একটা একক। এন্ড দেখো এখানে 13.6 মানটা ফিক্সড। এখানে পুরো মানটা ডিপেন্ড করবে কার উপর? এন এর উপর ডিপেন্ড করবে না। তাহলে এখন যদি আমরা লক্ষ্য করি, ধরে নাও প্রথম কক্ষপথ যদি আমরা নিয়ে থাকি, এক্ষেত্রে মান হবে -13.6 ডিভাইডেড n এর ভ্যালু এখানে 1। তাহলে এখানে মানটা দাঁড়াচ্ছে -13.6 ইলেকট্রন ভোল্ট। আমরা যদি এখানে দ্বিতীয় কক্ষপথ নিয়ে থাকি তাহলে মানটা দাঁড়াচ্ছে -13.6 ডিভাইডেড 2 স্কয়ার, মানটা হচ্ছে -3.4 ইলেকট্রন ভোল্ট আসবে। একইভাবে যদি আমরা এখানে এই 3 এর ভ্যালু নিয়ে থাকি, এখন খেয়াল করো -13.6 ডিভাইড 3 স্কয়ার, মানটা পাওয়া যাবে -1.51, এত ইলেকট্রন ভোল্ট পাবো। তাহলে এখানে তুমি খেয়াল করো যে এখানে অ্যাকচুয়ালি কিন্তু আসলে পুরো মানটা ডিপেন্ড করছে কার উপর? এন এর উপর না। তাহলে মূলত প্রধান কোয়ান্টাম সংখ্যা ইলেকট্রন শক্তিকেও বোঝানো হয়ে থাকে। বুঝতে পারলাম? আর লাস্ট বিষয় হচ্ছে দেখে প্রকাশটা করা হয় কিভাবে। দেখে প্রকাশের সিস্টেম হচ্ছে, প্রধান কোয়ান্টাম সংখ্যাটাকে প্রকাশ করার সিস্টেম হচ্ছে এই যে 1 2 3 4 এবং ডিজিট দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। 1 2 3 4 এবং ডিজিট দ্বারা প্রকাশ করা হয়, কিংবা 1টাকে বলছে কে শক্তি স্তর, 2কে বলা হবে এল শক্তি স্তর, এরপরটা এম শক্তি স্তর, এরপরটা হচ্ছে এন শক্তি স্তর, এভাবে দেখা যায় চলতে থাকে। তাহলে এটা কিন্তু আমরা কে শেল, এল শেল, এম শেল, এন শেল এভাবে বলতে পারবো আমরা। বুঝতে পারলাম কিনা? বোঝা গেল? এই ছিল আমাদের প্রধান কোয়ান্টাম সংখ্যা আলোচনা। তাহলে প্রধান কোয়ান্টাম সংখ্যাটা কি এটা বুঝতে পারলাম? যেটা মূলত আসলে একটা পরমাণুর শক্তি স্তর, অরবিট বা কক্ষপথকে নির্দেশ করে। আবার এটা দ্বারা একটা জিনিস বোঝানো হয়, সেটা হচ্ছে ইলেকট্রন থেকে আমরা যত আমরা নিউক্লিয়াসের দূরে চলে যাব ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা দেখা যায় তত আস্তে আস্তে কমতে থাকবে। আরেকটা বিষয় হচ্ছে যে এখানে কক্ষপথে শক্তি মানটা, ইলেকট্রন শক্তি মানটা কত হবে, এটাও পুরোটা ডিপেন্ড করবে হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যার উপর। এই ছিল মোটামুটি এখানকার আলোচনা। বুঝতে পারলাম? এবার আমাদের কোয়ান্টাম সংখ্যা দ্বিতীয় যেটা, সেটাকে বলে সহকারী কোয়ান্টাম সংখ্যা। এটাকে এল দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। এটা তো অনেকক্ষণ আগে লেখা হয়েছে, এতক্ষণ তো উঠানোর কথা। আচ্ছা থাক, ওটা উঠাও, অসুবিধা নেই। আচ্ছা, এবার আমরা দ্বিতীয় যেটা নিয়ে আলোচনা করবো সেটার নাম হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা। তো দ্বিতীয় কোয়ান্টাম সংখ্যাকে আমরা বলবো সহকারী কোয়ান্টাম সংখ্যা। সহকারী কোয়ান্টাম সংখ্যা।
এটাকে সাধারণত আমরা এল দ্বারা প্রকাশ করে থাকি। এর আরো দুইটা নাম আছে, এই সহকারী কোয়ান্টাম সংখ্যা আরো দুইটা নাম, একটা হচ্ছে অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা আর একটা হচ্ছে সাবসিডিয়ারি কোয়ান্টাম সংখ্যা। আরো দুইটা নাম আছে, এর মধ্যে একটা হচ্ছে অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা বা সাবসিডিয়ারি কোয়ান্টাম সংখ্যা বলা হয়ে থাকে। আমরা অ্যাজিমুথাল বা সাবসিডিয়ারি কোয়ান্টাম সংখ্যাও চাইলে আমরা বলতে পারবো। তো এবার আসি আমরা এই সহকারী কোয়ান্টাম সংখ্যা আলোচনায়। এটা আবিষ্কারক হচ্ছে বিজ্ঞানী সমারফিল্ড। এটা আবিষ্কার করেন বিজ্ঞানী সমারফিল্ড। এটা আবিষ্কার করেন বিজ্ঞানী সমারফিল্ড। আচ্ছা, এটা কাজ হচ্ছে মূলত উপশক্তি স্তরকে রিপ্রেজেন্ট করা। এটা কাজ হচ্ছে উপশক্তি স্তরকে রিপ্রেজেন্ট করা। এটা ধর উপশক্তি স্তর বোঝানো। উপশক্তি স্তরটাকে যে এসপিডিএফ, যেগুলো আসলে এসপিডিএফ গুলো কোনো অরবিটাল না। এসপিডিএফ কে আমরা ভাগ করলে যা পাই, এস পি এক্স পি ওয়াই পি জেড ডি এক্স ওয়াই ডি ওয়াই জেড, এগুলো হচ্ছে অরবিটাল। এসপিডিএফ হচ্ছে উপশক্তি স্তর, আর এসপিডিএফ কে ভাগ করে আমরা যা পাবো সেটাকে বলা হবে অরবিটাল। অনেকে আমরা একটা ভুল চিন্তা করে রাখি যে আসলে এসপিডিএফ মনে হয় অরবিটাল। অরবিটাল এবং উপশক্তি স্তর এক জিনিস না। তাহলে এটা দ্বারা বোঝাচ্ছে উপশক্তি স্তর এসপিডিএফ। এখন যদি আমরা লক্ষ্য করি, এই যে এসপিডিএফ যেটা, এর নামকরণে কিন্তু একটা উৎস আছে। এস কে বলছে শার্প বলা হয়, এই শার্প শব্দ থেকে আসছে এস, শার্প বা তীক্ষ্ণ বলা হচ্ছে। পিটা আসছে প্রিন্সিপাল থেকে, প্রিন্সিপাল বা প্রধান থেকে আসছে এটা। আর ডিটা আসছে ডিফিউজ, ডিফিউজ থেকে আসছে হচ্ছে, বা এটাকে বলে পরিব্যাপ্ত হওয়া বলা হয়, ছড়িয়ে পড়া, পরিব্যাপ্ত, এখান থেকে আসছে ডি। আর এফ যেটা, এফটা আসছে ফান্ডামেন্টাল থেকে, এফ আসছে ফান্ডামেন্টাল বা মৌলিক, এই শব্দ থেকে আসছে এটা। তো যদি আমরা একটা লক্ষ্য করি, তাহলে এটা দ্বারা বোঝানো হয় কি উপশক্তি স্তর। একটা বিষয় হচ্ছে এদের জন্য এল এর কিছু নির্দিষ্ট মান পাওয়া যায়। হ্যাঁ, এল এর মান পাওয়া যাবে। তো এল এর মানগুলো যদি আমরা একটু লিখি, দেখো এই যে এসপিডিএফ যেটা, এসপিডিএফ এ কিন্তু এল এর ভ্যালু পাবো আমরা। এটা আমাদের একটু কাজে দিই। এখানে সহকারী কোয়ান্টাম সংখ্যা নাম্বার, সহকারী কোয়ান্টাম সংখ্যা এখানে আমরা মান পাবো। এস এর জন্য সহকারী কোয়ান্টাম সংখ্যা মান হচ্ছে 0, পি এর জন্য মানটা হবে 1, ডি এর জন্য মান হবে 2 এবং এফ এর জন্য মানটা হবে 3। এবার যদি আমরা লক্ষ্য করি, এই সহকারী বা অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা যেটা, এটা দ্বারা হচ্ছে মূলত বোঝানো হয়ে থাকে উপশক্তি স্তর আকৃতি বোঝানো, মানে পরমাণু আকৃতি বোঝানো হয়ে থাকে। আগেরটা ছিল আকার। দেখো এখানে এন এর নাম্বার যত বাড়বে, একটু আমরা দেখালাম না, এন এর নাম্বার যত বাড়বে নিউক্লিয়াসে ঠিক তত দূরে যেতে থাকবে না। আগেরটাতে এন এর ভ্যালু যত বাড়বে নিউক্লিয়াসে ঠিক তত ইলেকট্রন দূরে যেতে থাকবে, তার মানে আকার বোঝানো হয়। এটা দ্বারা বোঝানো হচ্ছে আকৃতি। এটা দ্বারা বোঝানো হয়ে থাকে মূলত আকৃতি। অর্থাৎ একটা পরমাণুতে ইলেকট্রনগুলো যখন ঘুরতে থাকে, সেটা কোন ধরনের শেপ তৈরি করবে এটা বোঝানো হয়ে থাকে আমার সহকারী কোয়ান্টাম সংখ্যা দ্বারা। তো এস যেটা, এস এর ক্ষেত্রে দেখা যায় মূলত এটা হচ্ছে আমাদের একটা রাউন্ড একটা শেপ তৈরি করবে। এস এর ক্ষেত্রে দেখা যায় রাউন্ড একটা শেপ তৈরি করবে। আমরা যদি 3টা অক্ষ নেই, 3 অক্ষ বরাবর যদি আমরা একটু দেখার চেষ্টা করি, ধরে এটা হচ্ছে এক্স অক্ষ ধরে নিলাম, এটা ওয়াই অক্ষ ধরলাম, এটা জেড অক্ষ ধরলাম। এই 3 অক্ষ বরাবর যদি আমরা লক্ষ্য করি, তো এসটা দেখা যাবে ঠিক এরকম রাউন্ড একটা শেপ তৈরি করবে। তো এস দেখতে হবে এরকম। এবার পি এর ক্ষেত্রে যদি লক্ষ্য করি আমরা, তো পি এর ক্ষেত্রে লক্ষ্য করলে দেখা যাবে যে এখানে একইভাবে আমরা 3টা অক্ষ যদি আমরা নিয়ে নিই, তো 3টা অক্ষ নিলে দেখা যাচ্ছে যে এরকম, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, জেড অক্ষ নিলাম। তো এক্স অক্ষ যেটা পাওয়া যায় সেটাকে বলা হচ্ছে পি এক্স বলা হয়, কি পি এক্স। ওয়াই অক্ষ বরাবর আমরা যেটা পাবো সেটাকে বলা হবে পি ওয়াই। আর জেড অক্ষ বরাবর যেটা আমরা পাবো সেটাকে বলবো আমরা পি জেড, এটাকে বলবো পি জেড। তো এটা দেখতে আমার একটা ফুলের মতো কিন্তু একটা আকৃতি তৈরি করে ফেলছে। আর ডি গুলো হচ্ছে তোমার জটিল আকৃতি হয়ে থাকে নর্মালি, তো ওটা আমরা এখানে এভাবে দেখাচ্ছি না। আর এফ টোটালি এখানে দেখানো সম্ভব না। এফ এর পুরো আকৃতি হচ্ছে মূলত 3D আকৃতি আর কি, ত্রিমাত্রিক গঠন। তো এখানে ত্রিমাত্রিক গঠন এখানে দেখানো সম্ভব না। তো যাই হোক, তো এসটা মূলত গোলাকার, পিটা কি, পিটা দেখতে ডাম্বেলের মতো। এস কে বলা হচ্ছে গোলাকার, পি দেখতে হচ্ছে ডাম্বেলের মতো। এই পিটাকে যদি আমরা একটু ভাগ করি, তাহলে আমরা যেটা পাবো সেটাকে বলা অরবিটাল। আমরা একটু আগে বললাম এসপিডিএফ কি ছিল, উপশক্তি স্তর। আর এসপিডিএফ কে ভাগ করে যা পাওয়া যায় সেটাকে আমরা বলবো অরবিটাল। যেমন এই এক্স অক্ষ বরাবর যদি আমরা একটা পি নেই,
এক্স অক্ষ বরাবর যদি আমরা একটা পি নেই, এটাকে বলবো আমরা হচ্ছে পিএক্স। এটা নাম আমরা দিয়ে দিব হচ্ছে পিএক্স। হ্যাঁ, এটা নাম দিব হচ্ছে পিএক্স। এটা এক্স অক্ষ বরাবর ছিল, এটা পিএক্স অরবিটাল। একইভাবে ওয়াই অক্ষ বরাবর যদি আমরা একটা কিছু নেই, ওয়াই অক্ষ বরাবর আমরা একটা পি নিলাম, এটাকে বলা হবে পিওয়াই। আবার জেড অক্ষ বরাবর আমরা নিলাম, জেড অক্ষ বরাবর যে পিটা আমরা পাচ্ছি একে আমরা বলবো হচ্ছে পিজেড, একে বলবো পিজেড। তাহলে বলতো এগুলো অরবিটাল না উপশক্তি স্তর? এগুলো কি অরবিটাল। এসপিডিএফ এ ভাগ করে ফেললাম, মানে হচ্ছে এসপিডিএফ কে ভাগ করে ফেললাম। এক্স ওয়াই জেড অক্ষ বরাবর যখনই সিঙ্গেল সিঙ্গেল ভাগ করা হয় তখন সেটা হয়ে যায় অরবিটাল। আর সামগ্রিকভাবে যখন যেটা দেখাচ্ছি সেটা কি হবে? উপশক্তি স্তর। তাহলে এসটা কি হবে? এসপিডিএফ এগুলো সব কি উপশক্তি স্তর। আর এসপিডিএফ কে যখন ভাগ করা হয়, যেমন পি কে ভাগ করলে পাওয়া যায় পিএক্স পি আর পিজেড, ডিএক্স ওয়াই ডিওয়াই জেড, এগুলো হচ্ছে অরবিটাল হবে। বুঝতে পারলাম কিনা? বোঝা গেল? তাহলে এখানে আমাদের আরেকটা বিষয় হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা কি বোঝানো হয়? একটা উপশক্তি স্তরের আকৃতিকে বোঝানো হয়ে থাকে। কারণ এস এর একটা বিষয় তোমাকে দেখায়, একটা গুরুত্বপূর্ণ বিষয়। এস এর কিছু কিছু জায়গায় ইলেকট্রন মেঘ থাকে না বললেই চলে, তাদের বলা হয়ে থাকে নোড বলা হয়। ঠিক আছে, এস এর ক্ষেত্রে দেখা যায় ধরো এটা একটা এস উপশক্তি স্তর, তো এস উপশক্তি স্তর দেখাচ্ছি ধরো যেরকম, তো এটা দেখা যায় চারিদিকে অ্যাকচুয়ালি ইলেকট্রন মেঘ পাওয়া যায়। এটা ইলেকট্রন মেঘটা দেখা যায় চারিদিকে পাওয়া যায়। এই কিনারাগুলো যখন আমরা যোগ করে ফেলবো তখন দেখবো একটা রাউন্ড একটা শেপ তৈরি করবে। মূলত আমরা কিনারাগুলো যোগ করে যে শেপটা পাই সেটা এখানে দেখানো হয়। তো দেখা যাচ্ছে মোটামুটি এস এর যদি আমরা হচ্ছে ইলেকট্রন মেঘগুলো দেখি অনেকটা দেখতে এরকম হয়। তো এখন যদি লক্ষ্য করা যায় এটাকে বলা হচ্ছে 1s। একটু আমরা 2s নিয়ে যদি কাজ করি দেখা যাবে কেন্দ্রের দিকে বেশ কিছু ইলেকট্রন মেঘ আমরা পাবো, তারপরে একটা জায়গায় দেখা যায় ইলেকট্রন কিছুটা কমে আসে, আবার দেখা যায় কিনারা বরাবর আবার কিছু ইলেকট্রন মেঘ পাওয়া যায়। তো এই যে এস এ দেখা যাচ্ছে যে একটা জায়গায় ইলেকট্রন মেঘ আমরা পাচ্ছি না বললেই চলে আর কি। এই যে জায়গাগুলো, যে জায়গাগুলোতে ইলেকট্রন পাওয়া যায় না বলে চলে তাদের বলা হয়ে থাকে মূলত নোড। হ্যাঁ, তাহলে এস এর যে সকল জায়গায় ইলেকট্রন ঘনত্ব খুবই কম থাকে বা পাওয়া যায় না তাদের বলবো আমরা নোড বলবো। এবং নোড বের একটা সূত্র আছে। নোড বের সূত্র হচ্ছে n-1। নোড বের সূত্র হচ্ছে n-1। আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে 1s যদি নেওয়া হয় তাহলে 1s এর ক্ষেত্রে দেখো n এর ভ্যালু কত? 1। আর সূত্রে 1 বাদ দিলে কত হয়? 0। এখানে দেখো 1s এ কিন্তু কোনো নোড পাচ্ছি না আমরা। এখানে সব জায়গাতে মোটামুটি ইলেকট্রন মেঘ থাকে। আর 2s যদি আমরা নেই, 2s এর ক্ষেত্রে দেখো এখানে n এর ভ্যালু 2, সূত্রে 1 বাদ দিলে পাচ্ছি আমরা 1। এই দেখো একটা নোড পাওয়া যাচ্ছে এখানে, মানে একটা জায়গা আছে যেখানে ইলেকট্রন ঘনত্ব খুবই কম বা থাকে না বলে চলে বলা যায় আর কি। আবার 3s যদি আমরা নিয়ে থাকি তো 3s এর ক্ষেত্রে আবার দেখা যাবে যে এখানে n এর ভ্যালু কত হবে? 3, আর সূত্রে 1 বাদ দিলে কত হয়? 2। আমরা এরকম নোট পাবো এস এর ক্ষেত্রে কয়টা? 3s এর ক্ষেত্রে কয়টা পাবো? দুইটা পাবো। 4s যদি আমরা নেই, 4s এর ক্ষেত্রে দেখা যাচ্ছে n এর ভ্যালু 4 -1, তখন এটাকে কি বলা হবে? 3। তার মানে এখানে নোট পাচ্ছি কয়টা? 3টা। তাহলে এস উপশক্তি স্তর যে সকল জায়গায় ইলেকট্রন ঘনত্ব খুবই কম বা থাকে না বলে চলে তাদের আমরা বলবো হচ্ছে নোড। বুঝতে পারলাম? একইভাবে পি এর ক্ষেত্রে এরকম একটা ঝামেলা আছে। পি এর ক্ষেত্রে এরকম একইভাবে নোডাল তল বা নোডাল প্লেন পাওয়া যায়। দেখো এই যে পি উপশক্তি স্তর যেগুলো আমরা দেখাচ্ছি, এই যে এটা পি অরবিটাল যে দেখাচ্ছি, এটাকে বলছে ডাম্বেল আকৃতি বলা হয়। ডাম্বেল, ওই যে ব্যায়াম করে না ডাম্বেল, যদি দেখি ডাম্বেলের মতো না, গরিবের ডাম্বেল ওটা। হ্যাঁ, আচ্ছা দেখো পি এর ক্ষেত্রে মূলত দেখা যায় যে আসলে ইলেকট্রন মেঘটা পাওয়া যায় দুই পাশে। তো পি এর ক্ষেত্রে যে দুই পাশে ইলেকট্রন মেঘ পাওয়া যায় তাদেরকে লুপ বা লোব বলা হয়। মানে কোনো বইয়ে লোব লেখা আছে, কোনো বইয়ে লুপ লেখা আছে, একই কথা। লোব বা লুপ বলা হচ্ছে একে, আমি লুপ লিখলাম। তার প্রত্যেকটা পি অরবিটালের ক্ষেত্রে একটা সিঙ্গেল অরবিটাল দেখাচ্ছি, প্রত্যেকটা পি অরবিটালের ক্ষেত্রে দেখা যায় দুটো করে আমরা লুপ পাবো। আর ঠিক এই যে মাঝ বরাবর যে তলটা পাওয়া যায় এই তলে ইলেকট্রন মেঘ থাকে না বললেই চলে। এই জায়গাটাতে ইলেকট্রন মেঘ খুব কম পরিমাণ থাকে। এই তলটাকে আমরা বলছি নোডাল তল বা নোডাল প্লেন বা নোডাল পর্ব। এটা কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে তোমার একটা কাগজের মতো, মানে একটা কাগজ দিতে হবে। ধরুন আমি দুই পাশে দুটো বেলুন নিলাম, নিয়ে মাঝখানে কাগজ দিলাম, একটা তল তৈরি হবে না? তল তো আমি তো এখানে আসলে তো একটা 2D সারফেস, এখানে তো দেখানো সম্ভব না। বইয়ে না হয় ওরা একটা কাগজের মতো একটা অংশ দেখাইছে, তো ওটা হচ্ছে নিয়ে আসছে আর কি কম্পিউটার দিয়ে। তা আমরা তো ভাঙতে পারবো না, তারপর তো মনে রাখবো যে ধরো একটা কাগজ, একটা তল এটা। তাহলে এই ঠিকের তল বরাবর মূলত ইলেকট্রন মেঘ খুব কম থাকে, একে আমরা বলবো নোডাল তল। এখানে আমরা বলবো নোডাল তল অথবা নোডাল পর্ব, নোডাল পর্ব, অথবা বলা হবে নোডাল প্লেন বলা হবে, অথবা বলা হবে একে নোডাল প্লেন।
তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি এস এর যে সকল জায়গায় ইলেকট্রন ঘনত্ব খুবই কম থাকে তাদের বলা হবে নোড, আর পি এর যে সকল জায়গায় ইলেকট্রন ঘনত্ব খুব কম থাকে তাদের বলা নোডাল তল বা নোডাল প্রবাল নোডাল প্লেন, আর যে সকল জায়গায় ইলেকট্রন মোটামুটি পাওয়া যায় তাদের বলবো আমরা লুপ বলবো। তাহলে এটা গেল কিন্তু প্রত্যেকটা পি অরবিটালের জন্য। তাহলে প্রত্যেকটা পি অরবিটালে মূলত দুটো করে লুপ থাকে, যেহেতু এরকম তিনটা পি অরবিটাল মিলে পি উপশক্তি স্তর তৈরি হয়, এখানে লুপ কয়টা? লুপ হবে এখানে 6টা। বুঝতে পারলাম এগুলো? এই সহকারী কোয়ান্টাম সংখ্যা আরেকটা আলোচনা হচ্ছে, এটা দ্বারা একটা উপশক্তি স্তরে কৌণিক ভরবেগকে প্রকাশ করা হয়ে থাকে। এটা দ্বারা একটা উপশক্তি স্তরে কৌণিক ভরবেগকে বোঝানো হয়। আমি অবশ্যই এটা দেখাচ্ছি, দেখো। তাহলে সহকারী কোয়ান্টাম সংখ্যা আরেকটা বিষয় হচ্ছে, এটা দ্বারা উপশক্তি স্তরে কৌণিক ভরবেগকে বোঝানো হয়। উপশক্তি স্তরে কৌণিক ভরবেগ। এই সহকারী কোয়ান্টাম সংখ্যা উপশক্তি স্তরে কৌণিক ভরবেগ বের করা যায়। সূত্র হচ্ছে √L × L+1 h/2π। এটা হচ্ছে আমাদের কৌণিক ভরবেগ বের করার সূত্র। দেখো আমরা এর আগে বোর মডেল একবার কৌণিক ভরবেগ বের করে শিখে আসছিলাম। ওটা ছিল কিন্তু ইলেকট্রনের কৌণিক ভরবেগ, আর এটা হচ্ছে উপশক্তি স্তর কৌণিক ভরবেগ, দুই জিনিস। তো একটু আগে আমরা এখানে ওই যে এল এর মান কিন্তু লিখে রেখে আসছিলাম একটু আগে, ওই যে এসপিডিএফ এর জন্য। তাহলে এস এর ক্ষেত্রে এল লেভেল কত ছিল? 0। তাহলে এখন যদি আমরা এস এর জন্য এই কৌণিক ভরবেগটা বের করতে চাই, তাহলে এল লেভেল কত হবে? 0 হবে। তাহলে 0 × 0+1 h/2π। তাহলে কি হবে মানটা? প্রিমিয়াম সাইজ একটা 0 চলে আসবে। পি এর ক্ষেত্রে যদি আমরা বের করতে চাই, তাহলে √ এখানে এল লেভেল 1 হবে, তাহলে 1 × 1+1 h/2π। তাহলে এখান থেকে কি পাওয়া যাচ্ছে? √2h/2π পাবো না? পাওয়া যাবে তো? তাহলে এখানে পি এর ক্ষেত্রে দেখা যাচ্ছে এল লেভেল কত? 1 হবে। তাহলে এই মান যদি 1 হয়, তাহলে এখানে দাঁড়াচ্ছে √1 × 1+1 h/2π, তারপর হচ্ছে √2h/2π। ডি এর ক্ষেত্রে যদি আমরা এই উপশক্তি স্তরে কৌণিক ভরবেগ বের করতে চাই, এটা দাঁড়াচ্ছে √2 × 2+1 h/2π। এটা তাহলে এখান থেকে লেখা যায় √6h/2π। আবার এফ এর জন্য যদি আমরা খেয়াল করি, তাহলে দাঁড়াচ্ছে √, এবার এফ এর জন্য লেভেল কত ছিল? 3 ছিল, তাই না? 3 × 3+1 h/2π। তাহলে এখানে লেখা যাবে কত? দেখো 4 আর 3 কত? 12। তাহলে এখানে লেখা যাচ্ছে √12h/2π। বাস, এগুলো হচ্ছে এসপিডিএফ এর কৌণিক ভরবেগের মান বের করে ফেললাম আমরা। বোঝা গেল কিনা? বুঝতে পারলাম? তাহলে প্রধান কোয়ান্টাম সংখ্যা কি বোঝানো হয়ে থাকে? পরমাণু আকার বোঝানো হয়। আর সহকারী কোয়ান্টাম সংখ্যা দ্বারা বোঝানো হয়ে থাকে আকৃতি। আবার ওইখানে বোঝানো হয় কক্ষপথ, এখানে বোঝানো হয় উপশক্তি স্তর। ক্লিয়ার এগুলো? আচ্ছা, এরপর 3 নম্বর যে কোয়ান্টাম সংখ্যা যেটা, সেটা আমরা বলে থাকি হচ্ছে ম্যাগনেটিক বা চুম্বক কোয়ান্টাম সংখ্যা বলে থাকি একে আমরা। হ্যাঁ, ম্যাগনেটিক বা চুম্বক কোয়ান্টাম সংখ্যা। দেখো, তো তৃতীয় যে কোয়ান্টাম সংখ্যা তাকে আমরা বলবো ম্যাগনেটিক বা চুম্বক কোয়ান্টাম সংখ্যা। আমরা বলবো ম্যাগনেটিক বা চুম্বক কোয়ান্টাম সংখ্যা। একে বলা ম্যাগনেটিক বা চুম্বক কোয়ান্টাম সংখ্যা বলা হবে। তো এটাকে আমরা মূলত এম দ্বারা প্রকাশ করে থাকি। হ্যাঁ, এটাকে প্রকাশ করে থাকি এম দ্বারা। তো এটা নিয়ে আসেন হচ্ছে বিজ্ঞানী জিম্যান। এটা নিয়ে আসেন বিজ্ঞানী জিম্যান। এটা নিয়ে আসেন বিজ্ঞানী জিম্যান। এই ম্যাগনেটিক বা চুম্বক কোয়ান্টাম সংখ্যা যেটা, এটা দ্বারা মূলত প্রকাশ করা হয়ে থাকে অরবিটাল। এই যে আমরা একটু আগে দেখলাম এসপিডিএফ গুলো কি ছিল? উপশক্তি স্তর। এই এসপিডিএফ গুলো ভাগ হয়ে যা তৈরি করে তাকে আমরা বলি অরবিটাল। তাহলে এখানে দেখা যাচ্ছে যে এটা দ্বারা মূলত হচ্ছে অরবিটালকে রিপ্রেজেন্ট করা হয়, অরবিটাল। তাহলে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা দ্বারা প্রকাশ করে থাকে অরবিটালকে। এখন আমরা দেখবো যে আসলে উপশক্তি স্তর থেকে অরবিটাল গুলো কিভাবে তৈরি হয়ে থাকে।
উপশক্তি স্তর থেকে অরবিটাল তৈরি হওয়ার এখন সিস্টেম কি একটু মনোযোগ দিয়ে দিকে তাকাও। আর প্রথমে একটা পি উপশক্তি স্তর নিলাম, একটা পি উপশক্তি স্তর নিলাম। তা আসলে এখন পর্যন্ত এটা ভাগ হয় নাই, যতক্ষণ পর্যন্ত ভাগ হবে না ততক্ষণ পর্যন্ত আমরা কি বলবো, একে বলা হবে উপশক্তি স্তর। এবার আমরা করলাম কি, একটা বড় একটা চুম্বক ক্ষেত্র অ্যাপ্লাই করলাম ওই জায়গাতে। যে মাত্র বড় চুম্বক ক্ষেত্র অ্যাপ্লাই করবো, সাথে সাথে এর মধ্যে যে ইলেকট্রন গুলো ছিল, এই ইলেকট্রন প্রত্যেকটা ইলেকট্রন ক্ষুদ্র ক্ষুদ্র চুম্বক হিসেবে কাজ করে। প্রত্যেকটা ইলেকট্রন কিন্তু নিজে একটা একটা ক্ষুদ্র চুম্বক হিসেবে কাজ করে। তো এখানকার যে ইলেকট্রন যেগুলো ছিল, তো ইলেকট্রন যে ম্যাগনেটিক ফিল্ড আর হচ্ছে বাইরের যে বড় ম্যাগনেটিক ফিল্ড, এটা দেখা যায় যদি একই দিকে হয়ে আসে তাহলে কি বিকর্ষণ করবে না? সমমুখী প্রান্তগুলো বিকর্ষণ করে। কেন? নর্থ সাউথ, নর্থ পোল বিকর্ষণ করে, সাউথ পোল বিকর্ষণ করে, এটা তো জানি আমরা, তাই না? দেখা যাচ্ছে যে এখানকার ইলেকট্রনের যে চুম্বক ক্ষেত্র আর হচ্ছে বড় যে চুম্বক ক্ষেত্র, এটা যদি কোনো ক্রমে একই দিকে চলে আসে তখন কি করবে, বিকর্ষণ শুরু করে দেবে। যে মাত্র বিকর্ষণ করবে তখন দেখা যাবে যে এটা কয়েকটা টুকরোয় ভাগ হয়ে যাবে। কয়টা টুকরো তৈরি করবে সেটা কিন্তু এই সূত্র দিয়ে বের করা যাবে, 12+1 এই সূত্র দিয়ে বের করা যায়। যেমন আমরা পি নিয়ে এখন আলোচনা করতেছি, খেয়াল করো। তাহলে পি এর ক্ষেত্রে লেভেল কত ছিল? 1 ছিল। তাহলে 2 × 1 + 1, তাহলে কত? 3। আমরা এখানে কিন্তু 3টা অরবিটাল তৈরি করব। এই পিটা দেখা যায় তখন ভাগ হয়ে যাবে, একটা থাকে যেটা চুম্বকের দ্বারা প্রভাবিত হয় না, আরেকটা অংশ আছে যেটা চুম্বক ক্ষেত্রের দিকে চলে যায়, একটা আছে যেটা চুম্বক ক্ষেত্রের বিপরীত দিকে চলে আসে। তাহলে 3 ভাগে ভাগ হয়ে যাবে। একটা অংশ চুম্বকের দ্বারা প্রভাবিত হচ্ছে না, একটা চুম্বক ক্ষেত্রের দিকে চলে গেল, একটা চুম্বক ক্ষেত্রের বিপরীত দিকে আসছে। তো যেটা চুম্বক ক্ষেত্রের দিকে চলে যাবে এদের শক্তি বৃদ্ধি পায় আর এদের শক্তি মূলত হ্রাস পায়। তো যেটা কোনো চেঞ্জ হয় না সেটাকে আমরা ধরবো 0। এরপরে এটাকে 1 ধরতে হবে, এটাকে 1 ধরতে হবে। আর যার শক্তি বৃদ্ধি পায়, অর্থাৎ যেটা চুম্বক ক্ষেত্রের দিকে চলে গেল, এটাকে ধরতে হবে প্লাস। আর যেটা শক্তি কমে যায় বা শক্তিমান হ্রাস পাচ্ছে বিপরীত দিকে যেটা, সেটাকে আমরা ধরবো মাইনাস। এটাকে ধরা হবে প্লাস, এটাকে ধরা হবে মাইনাস। বাস, এই যে আমরা পেয়ে গেলাম। তো 3টা অরবিটাল পেয়ে গেলাম, -1 0 +1, 3টা অরবিটালে ভাগ হয়ে গেল। তো এটাকে তখন আমরা বলে থাকি px কিংবা py কিংবা pz বলে থাকি আমরা, বুঝতে পারলাম? তাহলে মূলত পিটা তখন 3 ভাগে ভাগ হয়ে যাচ্ছে। এখন এদের মধ্যে যার শক্তি কম সেটাকে আমরা সবসময় আগে রাখি। তো এটাকে যখন আমরা 3 ভাগ করে নিব, তার প্রথম যে অরবিটাল, যেটা অরবিটাল মানে হচ্ছে ইলেকট্রন থাকার ঘর, সহজ কথা হচ্ছে অরবিটাল গুলো হচ্ছে ইলেকট্রন থাকার ঘর। তাহলে প্রথমটা কি হবে? -1, কারণ শক্তি কম। যার শক্তি কম ইলেকট্রন কিন্তু সেখানে আগে প্রবেশ করবে, তাহলে -1টা হবে আগে, এরপর হবে 0, এরপর হবে আমাদের +1। বুঝতে পারলাম? এটাকে তখন আমরা কিন্তু এই যে px py pz এগুলো বলে থাকি। হ্যাঁ, এগুলোকে বলা যায় px py কিংবা pz বলা হয়ে থাকে। তো দেখা যাচ্ছে পি উপশক্তি স্তরটাকে আমরা চুম্বক ক্ষেত্র দ্বারা যদি এখানে বিকর্ষিত হয়ে যায়, চুম্বক ক্ষেত্র বিকর্ষিত হওয়া মাত্র দেখা যাচ্ছে এটা 3 ভাগে ভাগ হবে। আর কয় ভাগে ভাগ হবে সেটা যে এই সূত্রতে বের করা যায়। একটু আগে যেটা আমরা সহকারী কোয়ান্টাম সময় পড়লাম, ওখানকার জাস্ট খালি এল এর মানগুলো বসালে তুমি বুঝতে পারবে এটা কয় ভাগে ভাগ হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি 3 ভাগে ভাগ হবে। একটা অংশ চুম্বকের দ্বারা প্রভাবিত হবে না, একটা অংশ চুম্বকের দিকে চলে যাবে, একটা অংশ চুম্বকের বিপরীত দিকে আসবে। যার প্রভাবিত হচ্ছে না ওটা 0, পরে গেল 1, আর যদি থাকতো 2 2 3 3 এরকম হতো। চুম্বকের দিকে যারা যাচ্ছে তাদের ক্ষেত্রে প্লাস ধরতে হবে, যার চুম্বকের বিপরীত দিকে আসছে তাদের ক্ষেত্রে মাইনাস ধরতে হবে। তাহলে মানটা পেয়ে গেলাম -1 0 +1। এর শক্তি কম, এর শক্তি মাঝের, এর শক্তি হচ্ছে সব থেকে বেশি, কারণ উপর দিকে আমরা এনার্জি দেখাবো। আর যেটা শক্তি কম সেটাকে একদম কি করতে হবে, সামনে দিতে হবে। যার শক্তি একটু বেশি সেটাকে আস্তে আস্তে পেছন দিকে দিতে হবে। ক্লিয়ার? বুঝতে পারলাম এটা? এবার দেখো একটা দ্বিপ শক্তি স্তর কিভাবে অরবিটাল তৈরি করে। এটা একটা দ্বিপ শক্তি স্তর, এখন পর্যন্ত এটা ভাগ হয়নি, তার মানে এটা উপশক্তি স্তর থাকবে। এটা ভাগ হলে হয়ে যাবে কি, অরবিটাল। দ্বিপ শক্তি স্তরের সামনে আমি করলাম কি, একটা বড় চুম্বক ক্ষেত্রে অ্যাপ্লাই করলাম। এখন দেখা যাচ্ছে যে এখানকার যে ইলেকট্রন ভেতর যেগুলো ছিল আর এখানকার যে চুম্বক, আর ইলেকট্রন মানে চুম্বক, ক্ষুদ্র চুম্বক হিসেবে কাজ করে। এখানকার চুম্বক ক্ষেত্র ওখানকার চুম্বক ক্ষেত্র যদি সমদিকে চলে আসে, প্রান্তগুলো বিকর্ষণ করে করবে কি, এটা ভাগ হয়ে যাবে। আর এটা কয় টুকরো হবে এখান থেকে বলা যাবে। ডি এর ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করে দেখো, এটা হবে ডি এর ক্ষেত্রে লেভেল কত ছিল, একটা কত বললাম, 2 ছিল। তাহলে 2 × 2 + 1 কয় ভাগ হচ্ছে, এটা 5 ভাগ হবে। যার মধ্যে একটা অংশে কোনো চেঞ্জ আসবে না। তাহলে উপর দিকে যাবে কয়টা, নিচের দিকে আসবে কয়টা বলতো, সমপরিমাণ। উপর দিকে 2টা, নিচের দিকে 2টা। এই যে উপর দিকে 2টা চলে গেল, বাস এখন নিচের দিকে ঠিক একইভাবে 2টা চলে আসবে। নিচের দিকে 2টা চলে আসবে। তাহলে এটা হবে 0, এটা 1, এটা 1, এটা 2, এটা 2। আর নিচের গুলোকে ধরবো মাইনাস, উপর গুলোকে ধরতে হবে প্লাস।
তো এটা দাঁড়াচ্ছে -2 -1 0 +1 এবং +2। তাহলে ডি উপর শক্তি স্তরকে যখন আমি 5 ভাগে ভাগ করে নিব তখন 5টা অরবিটাল নাম কি হয়ে যাচ্ছে, 5টা অরবিটাল নাম হচ্ছে, এটা 5 ভাগে ভাগ করতে হবে। এটা হবে -2 -1 0 +1 এবং এটা হবে +2। বুঝতে পারলাম কিনা? বোঝা গেল এটা? তো পি ভাগ হয় 3 ভাগে, ডি ভাগ হচ্ছে 5 ভাগে। আর এটা একটা সূত্র মেইনটেইন করে কিন্তু, হ্যাঁ একটা সূত্র মেইনটেইন করে মাথায় রাখতে হবে আমাদের। এবার যদি আমরা একটু এস উপর শক্তি স্তর নিয়ে কথা বলি, তা আমরা এখানে একটা এস উপর শক্তি স্তর নিলাম। এটা আসলে চুম্বকের দ্বারা প্রভাবিত হয় না। এস উপর শক্তি স্তরটা চুম্বকের দ্বারা প্রভাবিত হবে না, তার মানে এটা জাস্ট এরকম থাকবে। তাহলে এক্ষেত্রে মান কত হবে? 0 হবে। এস যে ভাগ হবে না সেটা আমি তোমাকে একটা প্রমাণ দেখাচ্ছি। দেখো এখান থেকে এটা আমরা বের করতে পারবো। তাহলে এস এর ক্ষেত্রে দেখা যাচ্ছে 2 × 11 হলো 0, 0 + 1, তাহলে কত হচ্ছে 1। তার মানে জাস্ট এটা একটাই থাকবে, নতুন করে কোনো ভাগ হচ্ছে না। আসলে এটা মূল কারণ কি? মূল কারণ দেখো একটু আগে আমরা পড়ে আসছি। আসলে এটা কিন্তু কৌণিক ভরবেগের মান ছিল 0, খেয়াল আছে? কৌণিক ভরবেগের মান 0 ছিল এস এর, তাই না? এই কারণে আসলে কোনো কোণ তৈরি করবে না বা একটু আঁকা বাঁকা কোন দিকে যাবে না। একইভাবে দেখা যায় এফ যদি আমরা দেখতাম, এফটা একইভাবে তোমার 7 ভাগে ভাগ হয়ে যেত। এফ এর ক্ষেত্রে যদি আমরা খেয়াল করি এটা দেখা যাচ্ছে 2 × 3 + 1, দেখো কয় ভাগে ভাগ হলো? এটা 7 ভাগে ভাগ হয়ে গেছে। তখন কি হতো? এটা এখানে একটা +3 থাকতো, এখানে একটা -3 থাকতো। এই বুঝতে পারলাম? তাহলে এখন যদি আমরা এসপিডিএফ এর ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যাগুলো লিখি তাহলে কেমন দাঁড়াচ্ছে? এসপিডিএফ এর ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা দাঁড়াচ্ছে এরকম। এস এর ক্ষেত্রে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার ভ্যালু কত? 0। পি এর ক্ষেত্রে এই মানটা -1 0 +1। ডি এর ক্ষেত্রে মান হবে -2 -1 0 +1 এবং +2। এফ এর ক্ষেত্রে মানটা দাঁড়াবে এখানে -3 -2 -1 0 +1 +2 এবং মানটা হবে +3। এই তো। তাহলে এইগুলো হচ্ছে আমার ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, ঠিক আছে, এসপিডিএফ এর জন্য। তো বুঝতে পারলাম কিনা? তাহলে গেল আমাদের 3টা কোয়ান্টাম সংখ্যা। আবার একটু আমরা রিভিউ করি। প্রধান কোয়ান্টাম সংখ্যা কি বোঝানো হয়? আকার। সহকারী কোয়ান্টাম সংখ্যা দ্বারা আকৃতি। আচ্ছা, এটা দ্বারা বোঝানো হয় ত্রিমাত্রিক দিকবিন্যাস। আরেকটা তথ্য লিখে রাখি, এটা দ্বারা বোঝানো থাকে ত্রিমাত্রিক দিকবিন্যাস। এটা দ্বারা বোঝানো হয় ত্রিমাত্রিক দিকবিন্যাস। ত্রিমাত্রিক দিকবিন্যাসটা কি? ওই যে এক্স ওয়াই জেড অক্ষের সাপেক্ষে আসলে কেমন হবে? এটা এক্স ওয়াই জেড অক্ষের সাপেক্ষে কেমন হবে? আমরা যদি যে এক্স ওয়াই জেড অক্ষ দেখি তাহলে এক্স অক্ষ রাখো, জেড অক্ষ এর সাপেক্ষেটা অবস্থান কেমন হবে? কেবল ত্রিমাত্রিক দিকবিন্যাস। একটু খেয়াল করো। ধরুন আমরা এখানে 3টা অক্ষ নিলাম, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা জেড অক্ষ। কিংবা ধরে নিচ্ছি এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা জেড অক্ষ ধরলে হবে। এখন একটা ইলেকট্রন আছে এখানে, তাহলে ঠিক আছে 3টা অক্ষের সাপেক্ষে এটা অবস্থান কোথায় আমরা বের করতে হবে। দেখো, আচ্ছা আমরা ধরে নাও একটু চিন্তা করলাম এরকম, একটা চিন্তা করে দেখাচ্ছি তোমাকে। দেখো একটা কনসেপ্ট দেখাচ্ছি আর কি, আমার নিজস্ব একটা চিন্তা আর কি। একটু খেয়াল করো। ধরো এটা হচ্ছে একটা ফুটবল খেলা মাঠ, একটা গোল পোস্ট। তো এখানে হচ্ছে যে কর্নার সে পজিশনে যেটা, এবার এখানে একটা বল রাখা হয়েছে, একটা প্লেয়ার সে জোরে কিক নিল, এখানে কয়েকজন দাঁড়ায় আছে, ঠিক আছে। এখানে মেসি দাঁড়ায় আছে, এখানে নেইমার দাঁড়ায় আছে, এখানে রোনালদো দাঁড়ায় আছে, এখানে এমবাপ্পে দাঁড়ায় আছে, ঠিক আছে। আর এখানে আছে হচ্ছে জাতিসংঘের পক্ষ থেকে একটা গোলকিপার, ওরা আছে জাতিসংঘের পক্ষ থেকে, ঠিক আছে। এখন এখানে একটা বল রাখা হয়েছে, এখন বল খুব দ্রুত গতিতে একটা প্লেয়ার কিক নিল, যে কোনো একটা প্লেয়ার কিক নিচ্ছে, এখন বলটা উঠতেছে, উঠতে উঠতে এখানে চলে আসছে। আর মানুষ চিন্তা করছে এর বাপরে বল কে পাবে। এখন যদি এখানে নেইমার যদি বল পেয়ে একটা গোল দেয়, ব্রাজিলের পক্ষে একটা গোল কাউন্ট হবে। যদি এখানে মেসি বল পেয়ে গোল দেয়, আর্জেন্টিনার পক্ষে একটা গোল কাউন্ট হবে। যদি এখানে এমবাপ্পে গোল দিতে পারে, ফ্রান্সের পক্ষে একটা গোল কাউন্ট হবে। আর যদি রোনালদো গোল দিতে পারে, পর্তুগালের পক্ষে একটা গোল কাউন্ট হবে। বল চলে আসছে, এখন উত্তর এখানে চলে আসছে, সবাই এখন অধীর আগ্রহ অপেক্ষা করছে বলটা পাবে কে আর গোলটা দিবে। এখন খেলা দেখতেছিলাম হচ্ছে ইউটিউবে, মোবাইলে খেলা দেখছি, হঠাৎ করে দেখা গেছে বাফারিং শুরু হয়ে গেছে, খেলা আটকে গেছে, লোডিং চলতেছে, লোডিং, হ্যাঁ লোডিং চলতেছে। এখন যদি আমরা একটু খেয়াল করি যে এখন এই কর্নার পজিশনটার সাপেক্ষে এটার অ্যাকচুয়ালি হচ্ছে তোমার অবস্থানটা কোথায় হবে।
দেখো আমরা কিন্তু জানি এই গ্রাফ একটা যদি আমরা একটা মানচিত্র নেই, উপর দিকটা কি হয় উত্তর, নিচের দিকটা হয় দক্ষিণ, ডান পাশটা হয় পূর্ব, বাম পাশটা হবে এখানে পশ্চিম। এই তো এটা তো আমাদের জানা আছে, তাই না? তাহলে আমরা কিন্তু বলতে পারি যে এই বর্তমান যে বল এটা কিন্তু কিছুটা কিন্তু পূর্ব দিকে খেয়াল চলে গেছে, তাই না? কিছুটা পূর্ব দিকে গেছে না? আবার এখান থেকে কিছুটা এদিকে চলে গেছে, মানে উত্তর দিকে কিছুটা গেছে। তাহলে বর্তমান তার দিকটা হচ্ছে উত্তর এবং পূর্ব দিকে, উত্তর পূর্ব দিকে। আবার তো ঠিক ভূমি থেকে কিন্তু কিছুটা উপরে আছে এটা। তাহলে দিক পেলাম কয়টা? 3টা। এখন তুমি এই কর্নার পজিশনটাকে চিন্তা করো একটা নিউক্লিয়াসের সাথে। তাহলে নিউক্লিয়াস থেকে একইভাবে এরকম 3টা অক্ষ যদি আমরা নেই, 3টা দিকের সাপেক্ষে বর্তমান ইলেকট্রনের পজিশনটা কোথায় তাকে মূলত বলা থাকে তার ত্রিমাত্রিক দিকবিন্যাস, যেটা একটু আগে দেখাইলাম। যে ধরুন এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, জেড অক্ষ, ইলেকট্রনটা আছে ঠিক আছে এখানে। তাহলে এখন এটা থেকেও কিছুটা দূরত্ব পাবো, এটা থেকে কিছুটা দূরত্ব পাবো, এখান থেকে কিছুটা দূরত্ব পাবো, মানে এখানে কিছুটা উচ্চতা পাচ্ছি, এখান থেকে কিছুটা উচ্চতা পাচ্ছি। আমি এখান থেকে কিছুটা এদিকে চলে আসছি, কিন্তু আবার এখান থেকে কিছুটা এদিকে চলে আসছি, 3টা দিক পাইছি। এরকম 3টা দিকের সাপেক্ষে, 3টা এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ, 3টা দিকের সাপেক্ষে ইলেকট্রনটার যে পজিশন তাকে মূলত বলা হয় ত্রিমাত্রিক দিকবিন্যাস। বুঝতে পারলাম? তাহলে আবার একটু মনে করি, প্রধান কোয়ান্টাম সংখ্যা কি বোঝানো হয়ে থাকে? আকার। সহকারী কোয়ান্টাম সংখ্যা বোঝানো থাকে তার আকৃতি। আর ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা বোঝানো হয় ত্রিমাত্রিক দিকবিন্যাস। এবার আরেকটা চিন্তা যদি আমরা করি, কক্ষপথ বোঝানো হয় কি দ্বারা? প্রধান কোয়ান্টাম সংখ্যা দ্বারা। তারপর হচ্ছে আমাদের উপসত্য বোঝানো হয় সহকারী কোয়ান্টাম সংখ্যা দ্বারা, অরবিটাল বোঝানো হয় চুম্বকীয় ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা। এখন গুরুত্বপূর্ণ তথ্য দিই, এই যে আমরা 3টা কোয়ান্টাম সংখ্যা পড়লাম, এই 3টা কোয়ান্টাম সংখ্যাকে বলা হয় কক্ষপথ ভিত্তিক কোয়ান্টাম সংখ্যা। তো একটা তথ্য লিখে নাও, লিখো কক্ষপথ ভিত্তিক কোয়ান্টাম সংখ্যা 3টি। কক্ষপথ ভিত্তিক কোয়ান্টাম সংখ্যা 3টি। কক্ষপথ ভিত্তিক কোয়ান্টাম সংখ্যা 3টি। কক্ষপথ ভিত্তিক কোয়ান্টাম সংখ্যা 3টি, এন, এল এবং এম। এন, এল এবং এম অর্থাৎ প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা এবং ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা। এই 3টা কক্ষপথের সাথে রিলেটেড। আর স্পিন কোয়ান্টাম সংখ্যা যেটা, সেটা কক্ষপথের রিলেটেড না। এটা নিয়ে আলাদা করে আমরা আলোচনা করব। তাহলে এখন আমরা 4 নম্বর যে কোয়ান্টাম সংখ্যা যেটা, সেটা আলোচনা করব, চতুর্থ কোয়ান্টাম সংখ্যা। এখন চতুর্থ কোয়ান্টাম সংখ্যা দেখবো, এটাকে বলছে স্পিন কোয়ান্টাম সংখ্যা বলা হয়। বুঝতে পারেন? আমাকে বলো, সমস্যা, আমি আবার বলে দিচ্ছি। কক্ষপথ ভিত্তিক কোয়ান্টাম সংখ্যা 3টি, প্রধান কোয়ান্টাম সংখ্যা এন, সহকারী কোয়ান্টাম সংখ্যা এল আর ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা এম। এই 3টা হচ্ছে কক্ষপথ ভিত্তিক। একটা কক্ষপথ ভিত্তিক না, সেটা হচ্ছে যে এখন যেটা পড়বো চতুর্থ, যেটা একটা কক্ষপথ ভিত্তিক নয়। কেন সেটা বুঝতে পারবা। চতুর্থ কোয়ান্টাম সংখ্যাকে বলা হচ্ছে স্পিন কোয়ান্টাম সংখ্যা বলা হয়। একে বলছে স্পিন কোয়ান্টাম সংখ্যা। একে বলা হচ্ছে স্পিন কোয়ান্টাম সংখ্যা বলা হয়। একে আমরা সাধারণত প্রকাশ করে থাকি এস দ্বারা। এটার আবিষ্কার হচ্ছে 2জন বিজ্ঞানী, উলেনবেক এবং গুড স্মিথ, কোন গোল্ড স্মিথ লেখা আছে। এটা আবিষ্কার হচ্ছে বিজ্ঞানী উলেনবেক এবং গুড স্মিথ, কোন বইয়ে গোল্ড স্মিথও লেখা আছে। আচ্ছা যাই হোক, এখন যে স্পিন কোয়ান্টাম সংখ্যা যেটা, এটা কাজ মূলত ইলেকট্রনের ঘূর্ণন প্রকাশ করে। এটা কাজ হচ্ছে ইলেকট্রনের ঘূর্ণনকে প্রকাশ করে। এটা ইলেকট্রনের ঘূর্ণনকে প্রকাশ করে, অর্থাৎ সেই ইলেকট্রনটা ঘড়ি কাঁটার দিকে ঘুরবে নাকি ঘড়ি কাঁটার বিপরীত দিকে ঘুরবে। আসলে একটা ইলেকট্রনের ঘূর্ণন হয় 2 ধরনের। পৃথিবী যেমন 2 ধরনের গতি আছে না, আহ্নিক গতি এবং বার্ষিক গতি। সূর্যকে কেন্দ্র করে 365 দিনে যে ঘুরে আসে একবার, এটা কি বলা হয়? বার্ষিক গতি। আর নিজ অক্ষরের ঘুরতেছে 24 ঘন্টা একবার, এটাকে বলা হয় আহ্নিক গতি। ঠিক একইভাবে একটা ইলেকট্রন 2 ধরনের ঘূর্ণন পাওয়া যায়। নিউক্লিয়াসকে কেন্দ্র করে সে ঘুরতে থাকে, আবার নিজ অক্ষরের উপর ঘোরার সময় নিজ অক্ষরের ঘুরতেছে, এভাবে ঘুরতে থাকে। এই যে নিজ অক্ষরের যে ঘূর্ণনটা, একে বলা হচ্ছে স্পিন গতি বলা হয়। স্পিনটা 2 ধরনের হতে পারে। এটা ঘড়ি কাঁটার দিকে ঘুরতে পারে, মানে ঘড়ি কাঁটার মতো বোঝো তো, এই যেভাবে ঘুরতে পারে। আবার সেটা ঘড়ি কাঁটার বিপরীত দিকে ঘুরতে পারে। তো এটা আমরা একটু খেয়াল করি। ধরুন এটা একটা ইলেকট্রন, এই ইলেকট্রনটা ঘড়ি কাঁটার দিকে ঘুরতেছে। এই যদি ঘড়ি কাঁটার দিকে ঘুরবে, তখন আমরা নর্মাল এটাকে স্পিনটাকে ধরে নিই উপরের দিকে। ইলেকট্রনটা উপরের দিকে স্পিন তৈরি করে ফেলছে, তো এটাকে তখন ধরা থেকে নর্মালি প্লাস হাফ। হ্যাঁ, এটাকে আমরা ধরে থাকি প্লাস হাফ। আবার ইলেকট্রন যখন ঘড়ি কাঁটার বিপরীত দিকে ঘুরবে, এটা স্পিন আমরা উল্টো দিকে ধরি, তখন এটাকে আমরা ধরে থাকি নর্মালি মাইনাস হাফ।
এই কারণে কিন্তু ইলেকট্রন দেখানো হয় যেভাবে, একটা অরবিটালের মধ্যে ইলেকট্রন দুটো দেখানো হয়, যে দিকে একটা এদিকে একটা। তাহলে এই ইলেকট্রন দ্বারা কি বোঝানো হচ্ছে? ঘড়ি কাঁটার দিকে ঘূর্ণন। এটা দ্বারা বোঝানো হচ্ছে ঘড়ি কাঁটার বিপরীত দিকে ঘূর্ণন। তার প্রথম যে ইলেকট্রনকে আমরা বলে থাকি প্লাস হাফ, পরের ইলেকট্রনটাকে ধরে থাকি আমরা মাইনাস হাফ। এটা এখানকার কোয়ান্টাম নাম্বার। তাহলে এস যেটা, এস দ্বারা বোঝাচ্ছে প্লাস হাফ নয়তো মাইনাস হাফ। বুঝতে পারলাম? তাহলে আবার বলি, একটা ইলেকট্রন যখন ঘুরতে থাকবে, দুই ধরনের ঘূর্ণন থাকে। নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরে, আবার নিউক্লিয়াস কেন্দ্র করে ঘোরার সময় নিজ অক্ষের উপর দেখা যাবে ঘুরতে থাকে, এবার ঘুরতে থাকে নিজ অক্ষের উপর, কিংবা এদিকে ঘুরতে থাকে নিজ অক্ষের উপর। তাহলে সেটা ঘড়ি কাঁটার দিকে ঘুরতে পারে, ঘড়ি কাঁটার বিপরীত দিকেও ঘুরতে পারে। সেটা কোন দিকে ঘুরবে এই জিনিসটা প্রকাশ করে স্পিন কোয়ান্টাম সংখ্যা দ্বারা। ঘড়ি কাঁটার দিকে যদি ঘুরে নর্মালি আমরা প্লাস হাফ ধরে থাকি, উল্টো দিকে ঘুরে সাধারণত মাইনাস হাফ ধরে থাকি। তবে এরও উল্টোটা ধরা যায়, তুমি চাইলে এটাকে মাইনাস হাফ এটাকে প্লাস হাফ ধরতে পারবে, এটারও ভুল নাই। কিন্তু একটা জায়গায় তোমাকে মাথায় রাখতে হবে, প্রথমটা যা ধরবে পরটা বিপরীত ধরতে হবে। তবে কনভেনশন বলে একটা কথা আছে, প্রথা। যিনি একটা জিনিস প্রথম দেখায় বা আবিষ্কার করে, উনি যেভাবে দেখাচ্ছে ঠিক আমরা যদি ওইভাবে দেখাই, ওনাকে সম্মান করে ওইভাবে দেখায়, এটাকে বলা হয় কনভেনশন বলা হয়। কনভেনশনালি প্রথমটাকে প্লাস আপ ধরা, পরটাকে নর্মালি মাইনাস আপ ধরা হয়ে থাকে। বুঝতে পারলাম? এখন একটা বিষয় হচ্ছে যে এখানে হাফ থেকে আসলো, এই স্পিন কোয়ান্টাম মান যে হাফ, এটা বের করা যায়। এখন একটু বের করে শিখে দেখো তো। স্পিন কোয়ান্টাম সংখ্যা যেটা মান যে হাফ, এটা কিভাবে বের হয় সেটা দেখো। স্পিন বলতে মূলত যেটা বোঝায় তাত্ত্বিক মান ডিভাইড পরীক্ষণীয় মান। এটা দ্বারা বোঝায় তাত্ত্বিক মান বা পরীক্ষণীয় মান। তাত্ত্বিক মান বাই পরীক্ষণীয় মান। তাহলে স্পিন দ্বারা বোঝাচ্ছে তাত্ত্বিক মান ডিভাইড পরীক্ষণীয় মান। আর তাত্ত্বিক মানটা কি? এটা যেটাকে আমরা বলতে থিওরিটিক্যাল ভ্যালু ডিভাইড প্র্যাকটিক্যাল ভ্যালু, এরকম। দেখো তো, একটা বিন্দু যদি দিই, তাহলে বলতে আশেপাশে কোন কত ডিগ্রি পাওয়া যায়? 360 ডিগ্রি। তাহলে তাত্ত্বিক মান কত হচ্ছে? এটা 360 ডিগ্রি। আর এখানে আমি একটা থিটা দিয়ে রেখে দিলাম, যে পরীক্ষণীয় মান কত আমি জানি না, পরীক্ষা করে আমরা এটা বের করব। পরীক্ষণীয় মানটাকে বলছে থিটা। আমি একটা জায়গায় থিটাকে এটা একটু লিখে নাও, থিটাকে এটা একটু লিখে নাও, লিখো থিটাকে একটু লিখে নাও, লিখো কোন বস্তু ঘুরে পূর্বের অবস্থানে ফেরত আসতে, কোন বস্তু ঘুরে পূর্বের অবস্থান ফেরত আসতে যত ডিগ্রি কোণ তৈরি করে। কোন বস্তু ঘুরে পূর্বের অবস্থান ফেরত আসতে যত ডিগ্রি কোণ তৈরি করে। কোন বস্তু ঘুরে পূর্বের অবস্থান ফেরত আসতে যত ডিগ্রি কোণ তৈরি করে, এটা মূলত থিটা। কোন বস্তু ঘুরে পূর্বের অবস্থান ফেরত আসতে যত ডিগ্রি কোণ তৈরি করে, এটা হচ্ছে থিটা। বুঝতে পারলাম এটা? এখন তুমি একটা বিষয় খেয়াল করো, এই যে দেখো, একটা মার্কারে পর্যন্ত স্পিন কোয়ান্টাম সংখ্যা আছে। দেখো যে সিগমা ফ্লো বর্তমানে লেখা আছে তোমাদের দিকে, আমি করলাম কি আমার দিকে ঘুরে দিলাম, কত ডিগ্রি ঘুরেছি বলতো? 180। সেম ডিরেকশন আবার তোমাদের দিকে নিলাম, তো টোটাল কতটুকু ঘুরলো? 360। তাহলে এই মার্কারটার জন্য থিটার ভ্যালু কত? 360। কারণ সেটা 360 ডিগ্রি ঘুরে একবার তোমাদের কাছে আবার ফেরত আসছে, আগে অবস্থান ফেরত আসে। তাহলে এখন এখানে যদি 360 বসাই, তাহলে এটার জন্য স্পিন কত হবে? 1 হবে। ইলেকট্রনের ক্ষেত্রে দেখা যায়, পরীক্ষা করে দেখা গেছে ইলেকট্রন 720 ডিগ্রি ঘুরলে আগের অবস্থান ফেরত আসে। এটা একটু লিখে রাখো। দেখো, ইলেকট্রন 720 ডিগ্রি ঘুরলে পূর্বের অবস্থান ফেরত আসে। ইলেকট্রন 720 ডিগ্রি ঘুরলে পূর্বের অবস্থানে ফেরত আসে। ইলেকট্রন 720 ডিগ্রি ঘুরলে পূর্বের অবস্থানে ফেরত আসে। আর 720 ডিগ্রি ঘুরবে কিভাবে সেটা একটু দেখাই। ওই যে একটু আগে আমি যে বললাম যে মূলত নিউক্লিয়াসকে কেন্দ্র করে সে যখন ঘুরবে, এটা একটা ঘূর্ণন থাকে, মানে কক্ষপথে একটা ঘূর্ণন, আবার নিজ অক্ষের উপর সে কিন্তু আবার ঘুরতেছে, এটা আর একটা ঘূর্ণন। তো এই ঘূর্ণনটা 360 ডিগ্রি, কক্ষপথে ঘূর্ণন 360 আর নিজ অক্ষের ঘূর্ণন 360, দুটা যোগ করলে কত হয়? 720। তাহলে ইলেকট্রনের যে ঘূর্ণন যেটা, ইলেকট্রনের ঘূর্ণন যেটা আমরা ধরে থাকি 720 যেটা ধরে থাকি আর কি, এটা অ্যাকচুয়ালি কি? এটা হচ্ছে আমার কক্ষপথে ঘূর্ণন কত? 360। তাহলে কক্ষপথে যে ঘুরবে, এই যে বড় যেটা, এই বড় ঘূর্ণনটা হচ্ছে 360, প্লাস হচ্ছে যে নিজ অক্ষে যে ঘূর্ণন, এটা আবার কত হবে? 360। নিজ অক্ষে ঘূর্ণন এটা 360 হবে। এই দুইটা 360 ডিগ্রি ঘুরলে এরা একবার করে আগের অবস্থান ফেরত আসে। আমি বলতে পারি এটা কেমন যেন আমার বিশ্বাস হচ্ছে না, তোমাকে আমি একটা উদাহরণ বুঝাই।
দেখো আজকে তারিখ কত? 23 অক্টোবর, তাই কি না? 23 অক্টোবর না? আচ্ছা, আজকে কিন্তু একটা বিশেষ ডে, তোমাদের একটু বলে দিই। আজকে হচ্ছে মোল ডে। এই যে দেখো মোল ডে, ভালো দিনে তোমাদের ক্লাসটা নিচ্ছি। হ্যাঁ, এই যে 6.02 × 10⁻23, এটাকে বলা থেকে মোল ডে বলা হয়। এই 23 হচ্ছে একটা দিন, 10 হচ্ছে অক্টোবর মাস। ঠিক আছে, আমরা বর্তমান মোল ডের মধ্যে এখনো আছি। সকাল 6টা 2 মিনিট থেকে সন্ধ্যা 6টা 2 মিনিট পর্যন্ত মোল ডে। তারপর আজকে কিন্তু মোল ডে। হ্যাঁ, ভালো একটা ক্লাস নিচ্ছি আমরা। এই 23 হচ্ছে মূল সংখ্যা থেকে এটা আসছে। 23 হচ্ছে দিন, 10 হচ্ছে ইংরেজি 10 মাস, তার 23 অক্টোবর আজকে। সকাল 6টা 2 মিনিট থেকে সন্ধ্যা 6টা 2 মিনিট পর্যন্ত হচ্ছে মোল ডে। তার মানে আজকে আমরা মোল ডেতে ক্লাসটা নিচ্ছি। ঠিক আছে, ভালো একটা ক্লাস নেওয়া হচ্ছে। এখন দেখো, তোমাকে বলা হলো যে 23 অক্টোবর সন্ধ্যা 6টা 2 মিনিট, বছর কয়বার ফেরত আসবে? একবার। 365 দিনে যে ঘুরতেছে, এই ঘূর্ণন এবং 24 ঘন্টার মধ্যে সন্ধ্যা 6টা 2 মিনিট আসবে একবার, আবার 23 অক্টোবর আসবে একবার। তাহলে টোটাল দুইটা ঘূর্ণন মিলে 23 অক্টোবর সন্ধ্যা 6টা 2 মিনিট পাইছি আমি জীবনে। বছর কয়বার? একবার করে পাচ্ছি। ঠিক একইভাবে এরকম বড় একটা ঘূর্ণন 360 ডিগ্রি, নিজ অক্ষে ঘূর্ণন 360 ডিগ্রি, এই দুটা 360 ডিগ্রিকে যোগ করলে হয় 720 ডিগ্রি। এই মানটা জাস্ট এখানে বসায় দাও। তাহলে এখানে ছিল 360 ডিগ্রি, আর এখানে ছিল থিটাটা কত? 720 ডিগ্রি। এই মিলে দাঁড়াচ্ছে কত? হাফ। এইভাবে মূলত স্পিনের মানটা হাফ চলে আসছে। প্লাস মাইনাস দিয়ে দুটা জাস্ট দিকটা আমি আলাদা করে বুঝাচ্ছি। এই ছিল হচ্ছে আমাদের কোয়ান্টাম সংখ্যা আলোচনা। আমার 4টা কোয়ান্টাম সংখ্যা এখানে দেখলাম। এখন আমি সংক্ষিপ্ত আগে একটা বিষয় দেখাই, এটা নিয়ে এখন তোমাদের সাথে একটু আলোচনা করব। একটু দেখো, লাস্ট ধরে নাও তোমাকে বলা হচ্ছে 4s2 বলা হচ্ছে। তাহলে 4s2 যদি বলা হয়, তাহলে এখন দেখো এখানে n এর ভ্যালু অ্যাকচুয়ালি কত হবে? n এর ভ্যালু 4 হবে না? n এর ভ্যালু 4। n এর ভ্যালু যদি বলি, n এর ভ্যালু 0 এর জন্য কত ছিল? 1, সরি 0। n এর জন্য মানটা কত ছিল? 0। আবার দেখো s এর ঘর ছিল একটা, যার ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার মান কত ছিল? 0 ছিল না? আবার দেখো এখানে s, যেটা sটা এখানে প্লাস মাইনাস হাফ দেখানো হয়েছে, তার মানে এখানে কিন্তু দুইটা ইলেকট্রন 2 দিয়ে দেখানো যাবে। তাহলে বলা যায় একটা প্লাস হাফ আর একটা মাইনাস হাফ। আচ্ছা, আমি যদি এখানে একটা ইলেকট্রন নিতাম, তাহলে মানটা কি লিখতাম? শুধু প্লাস হাফ লিখতাম। এখন তুমি খেয়াল করো, আসলে এখানে আমার যে 4টা কোয়ান্টাম সংখ্যা পড়লাম এতক্ষণ যাবত, এই 4টা কোয়ান্টাম সংখ্যা আসলে তার কাছে আমরা এখন প্রত্যেকটা কথা না বলে এদেরকে আমরা প্রত্যেকটা সংখ্যা দ্বারা এটাকে বর্ণনা করব। n এর ভ্যালু 4 হওয়ার অর্থ হচ্ছে, একটু তাকাও, n এর ভ্যালু 4 হওয়ার অর্থ হচ্ছে সেটা নিউক্লিয়াস থেকে 4র্থ নাম্বার যে কক্ষপথ পায় সেটাতে অবস্থান করে। n এর ভ্যালু 0 হওয়ার অর্থ হচ্ছে এটা ঘোরার সময় সে একটা বৃত্তাকার একটা শেপ তৈরি করবে। m এর ভ্যালু যখন 0 হবে, m এর ভ্যালু 0 হওয়ার অর্থ হচ্ছে সেটা s অরবিটালে থাকবে। যদি আমরা একটা p নিতাম, তাহলে হয়তো বুঝতে পারতাম যে px কিংবা py কিংবা pz অরবিটালে যাবে। আর s এর ভ্যালু প্লাস হাফ হওয়ার অর্থ হচ্ছে এটা ইলেকট্রন ঘড়ি কাঁটার দিকে ঘুরে। এই যে আবার 4টা কথা বললাম, 4টা কথা না বলে আমরা করলাম কি, 4টা এখানে সংখ্যা লিখে রেখে দিলাম। অর্থাৎ আমরা কোনো কিছু বর্ণনা না করে কিছু কোড দ্বারা এই 4টা কথা আমি প্রকাশ করে ফেলছি। এই কোড বা এই সংখ্যাগুলোকে মূলত বলা থেকে কোয়ান্টাম সংখ্যা। ক্লিয়ার কিনা? ক্লিয়ার?